পেছন থেকে লুকিয়ে ওর কাছে চলে গেলাম। স্যার, এদের মনে হচ্ছে মাথা ঠিক নেই স্যার। ভোর হতে যাচ্ছে, এখন এত লাউড মিউজিক বাজাচ্ছে। হ্যাঁ, জায়গাটা যেহেতু মেন রোড থেকে অনেক দূরে, তাই সবাই নির্ভয়ে পার্টিতে মেতে আছে। তাহলেও স্যার, স্যার আমি এখনই গিয়ে মিউজিক বন্ধ করছি স্যার। এক এক করে সবাইকে চেক করবো স্যার। 1 মিনিট বিবেক, 1 মিনিট। এখানে ঠিক 4টের সময় একটা ড্রাগের ডিল হওয়ার কথা আছে। 4টে বাজে ঠিক 5 মিনিট দেরি আছে। এখন যদি আমরা মিউজিক বন্ধ করি তাহলে এই লোকগুলো সন্দেহ হয়ে যাবে। স্যার, বেশিরভাগ ছেলে মেয়েগুলোর বয়স তো খুবই কম, আর এখন থেকে ওরা ড্রাগস নিতে আরম্ভ করে দিয়েছে। ড্রাগ মাফিয়ারা এইরকম ভাবেই কাজ করে, টিনেজারদের আগে ফাঁসায়, তাতেই ব্যবসা চলতে থাকে। আমাদের কিন্তু ওই নাটের গুরুটাকে ধরতে হবে। নিজের চোখ আর কান দুটোই খোলা রাখো, বুঝলে? ইয়েস স্যার। চলো। আরে ওখানে কি হচ্ছে? কোথায় গায়েব হয়ে গেল সবাই? এটা কি? সিরিঞ্জ। তার মানে আমরা ঠিক জায়গাতেই এসেছি। কি হলো? তুমি ঠিক আছো তো? না না, এ হতে পারে না। কি হয়েছে? তুমি এত জোরে চেঁচালে কেন? ওটা তুমি আবার কোনো খারাপ স্বপ্ন দেখলে নাকি? আমি খুব অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম। আমি একজন লেডি স্মাগলারকে অ্যারেস্ট করতে গেছি, ওই যার ফোন শুনছিলাম 1 সপ্তাহ ধরে। লেডি স্মাগলার? তুমি একা ওকে অ্যারেস্ট করছিলে? বাহ, কি দারুণ ব্যাপার। আচ্ছা আচ্ছা, তারপর কি হলো? ওই লেডি স্মাগলার একটা রেস্টুরেন্টে বসেছিল। আমি আমার বন্দুক বের করলাম আর পেছন থেকে লুকিয়ে ওর কাছে চলে গেলাম। তারপর তারপর কি হলো? তারপর ওই লেডি স্মাগলার যে আমার দিকে ঘুরলো, আমি দেখলাম। কি দেখলে? আমি দেখলাম যে ওই 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 স্মাগলারটা তুমি। হ্যাঁ, আমি কনফিউজ হয়ে গেলাম, বুঝতেই পারছি না যে কি করা উচিত। তার মধ্যে তুমি আমার উপর গুলি চালাতে শুরু করে দিলে। আমি আমি তোমাকে ফায়ার করলাম? ও আমার লাড্ডু। লাড্ডু, তুমি স্বপ্নেও আমাকে ছাড়া আর কোনো মেয়েকে দেখতে পাও না। ইয়েস স্যার। স্যার, দয়া স্যার আমার সঙ্গেই ছিল। আমি স্যার 2 মিনিটের জন্য ভেতরে রাউন্ড দিতে যাই, আর বাইরে এসে থেকে একদম গায়েব। এটুকু সময়ের মধ্যে কোথায় যেতে পারে? স্যার, আমি পুরো ঘর ভালো করে খুঁজলাম। আরে সে সময় তো ফোন করা উচিত ছিল ওকে। করেছিলাম স্যার, কিন্তু স্যার ফোনে পাচ্ছিলাম না, নট রিচেবল বলছিল। স্যার, হয়তো দয়া স্যার কাউকে দেখে নিয়েছিলেন, কারোর পিছু নিয়েছেন হয়তো, আর তাই তাড়াতাড়িতে জানাতে পারেননি। না, ও ফোন তো করতো কম করে। আমার তো মনে হচ্ছে ওর সাথে কিছু একটা হয়েছে। কাচের মধ্যে তুই ভেতরে কোথায় চলে গেছিলি? ফ্রেডরিক্স, 1 মিনিট। এখানে সবার সাথে কথা বলেছো তুমি? হ্যাঁ স্যার, আমি সবাইকে জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ এখানে কিচ্ছু দেখেনি। আমি তো ওদের কাছে পরিষ্কার করে জিজ্ঞেস করছি, ইন্সপেক্টর দয়া কোথায়? আমার জবাব চাই, আর খুব তাড়াতাড়ি। ইন্সপেক্টর দয়া কোথায় গেছে? এত বড় লোকটা নিজে নিজেই গায়েব হতে পারে না। 1 মিনিট। 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 1
কেউ না কেউ ওকে নিশ্চয়ই দেখেছে। এই তুমি বলো। স্যার আমি সত্যি কিছু দেখিনি। কিচ্ছু দেখোনি? বিবেক, সবাইকে পুলিশ স্টেশন নিয়ে চলো। চলো। স্যার আমি একটা লম্বা লোককে দেখেছিলাম ওইদিকে বাইরে যেতে। কোথায় দেখেছিলে? স্যার এখানেই দেখেছিলাম আমি, এখানে। এখানে? ইয়েস স্যার। একটা কাজ করো, এই পুরো এরিয়াটাকে ভালো করে চেক করো, আর গ্রাউন্ডও চেক করো, প্রত্যেকটা ছোট্ট জিনিস। স্যার হ্যাঁ মুস্কান? এই দেখুন। সিরিঞ্জ? ড্রাগস নেবার জন্য? তাহলে এসব চলছে এখানে, সেজন্যই দয়া বোধহয় এখানে এসেছিল। ড্রাগসের স্মেল তো পাওয়া যাচ্ছে না, তাহলে এই সিরিঞ্জটা? স্যার এই গ্লাভসগুলো পেলাম, মনে হচ্ছে দয়া স্যার রেডি হবে। ও মাই গড, ক্লোরোফর্ম তো। মনে হচ্ছে দয়াকে অজ্ঞান করা হয়েছে, ওকে অ্যাটাক করা হয়েছিল, আর সিরিঞ্জ আর ক্লোরোফর্ম, এটা বিরাট বড় চক্র আছে। আপনি বলতে চাইছেন স্যার? হ্যাঁ, দয়াকে কিডন্যাপ করা হয়েছে। কে কে ওখানে? অভিজিৎ, এত বড় একটা ঘটনা ঘটে গেল, দয়াকে কেউ কিডন্যাপ করে নিয়েছে, আর এসিপি সাহেব এলেন না? না, ওই আমরা ওনার ফোন ট্রাই করছি, কিন্তু লাগছে না। ওইটাই তো আমি ভাবছিলাম, এসিপি সাহেব কোথায় পালিয়ে গেল। ডক্টর সালুকে আপনি আর আগুন লাগাবেন না প্লিজ। সিআইডি অফিসারের কিডন্যাপিংটা ছোটখাটো কেস নয় স্যার। আমি ওসব কথা বলছি না। ডক্টর সালুংকে এই গ্লাভসটার থেকে কিচ্ছু পাওয়া যায়নি। কি? কিচ্ছু না? গ্লাভসে যে অল্প স্বল্প ক্লোরোফর্ম লেগেছিল, এখানে আস্তে আস্তে সেটাও উড়ে গেছে। ঠিক আছে, দেখছি এই সিরিঞ্জ থেকে কি পাওয়া যায়। স্যার, কিন্তু ওরা দয়া স্যারকেই কেন কিডন্যাপ করলো? আমার তো এই ভেবেই টেনশন হচ্ছে যে দয়া স্যারের মতো এত মোটা সোটা একটা লোককে ওরা তুলে নিয়ে গেল কি করে। অজ্ঞান করে দিয়ে তুলে নিয়ে চলে গেছেন আর কি। আহা, তুমি বলে দিলে আর হয়ে গেল? দয়া স্যারকে ওঠানো অত সহজ নাকি? গাড়ি করে নিয়ে গেছেন হয়তো। কার কার অবধি কি করে নিয়ে গেল সেটাই আমি ভেবে পাচ্ছি না। অভিজিৎ, এই সিরিঞ্জ থেকেও কিছু পাইনি। কি? সিরিঞ্জেও কিচ্ছু নেই? না না, ওই সিরিঞ্জে যে দুটো চিহ্ন ছিল, ওই দুটো আঙুলের চিহ্ন, ওগুলোর কি? হ্যাঁ, ওই ডক্টর সারিকা। দুটো ফিঙ্গারপ্রিন্টস পেয়েছি। ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে তো? আমরা এখানে ফরেনসিক ল্যাবে ফিঙ্গারপ্রিন্টস ক্রাইম রেকর্ডের সঙ্গে ম্যাচ করে দেখে নিই। তাড়াতাড়ি তাড়াতাড়ি। স্যার, আমার মনে হচ্ছে দয়া স্যার নিজের থেকেই কোথাও চলে গেছেন। রেড্রেক্স, 1 মিনিট চুপ করে দাঁড়িয়ে থাকবে প্লিজ। না, এই প্রিন্টটা কোনো ওয়ান্টেড ক্রিমিনালের নয়। মাই গড। ডক্টর সালুকে পুরো দেশের রেকর্ড চেক করে দেখুন। স্যার, দয়া স্যারের মতো মোটা সোটা একটা লোককে যদি কেউ তুলে নিতে পারে তাহলে আমারও খুব ভয় আছে স্যার। আমার ওয়েট তো ওনার থেকে 5 কিলো কম। অভিজিৎ, এ তো অদ্ভুত ব্যাপার। গ্রেট। মধু মানসা, এজ 27, মার্ডার কেস, খুনির সঙ্গ দিয়েছিল। আমার মনে আছে দয়া গ্রেপ্তার করেছিল ওকে। কিন্তু এ তো গত 5 বছর ধরে জেলে বন্ধ আছে, এর ফিঙ্গারপ্রিন্ট জেলের বাইরে কি করে এলো? স্যার, এটাও তো হতে পারে মধু মানসা নিজের জায়গায় অন্য কাউকে রেখেছে আর নিজে বাইরে চলে এসেছে। সবকিছু হতে পারে। জেলে গেলে দেখা যাবে যে মধু মানসা আছে না অন্য কেউ।
সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ এখানে? মধু, তোমার সাথে একটা কেসের ব্যাপারে জিজ্ঞেস করার আছে। আচ্ছা, এই মেয়ে দুটো এখানে কি করছে? কনস্টেবল তো মনে হচ্ছে না, সিআইডিতে নাকি? এই সিরিঞ্জটা চেনো তুমি? আরে ইঞ্জেকশন কোথা থেকে কিনলেন? সেটাই জিজ্ঞেস করছি তোমায়, কোথা থেকে কিনেছো এটা? এর উপরে তোমার আঙুলের চিহ্ন আছে। আমার আঙুলের ছাপ? আর এই সিরিঞ্জের ওপর? কিন্তু অনেক বছর ধরে এই জেলেই আছি, আমাকে কি আবার ফাঁসানোর চেষ্টা করছেন? মধু, আমার মাথা গরম করো না, মজা করতে আসিনি আমি। দয়ার কিডন্যাপ হয়েছে, আর যেখান থেকে দয়াকে তোলা হয়েছে সেখানে সিরিঞ্জটা পেয়েছি। কে নিয়ে গেছে দয়াকে? একটা হাতির মতো বড় চেহারার মানুষকে কেউ তুলে নিয়ে গেল? আমি তো 5 বছর ধরে এই জেলে, আমি কি করে জানবো দয়া কোথায়? হয়তো আমি জানি, বলবো। কোথায় ও? হয়তো কোনো পার্টিতে কোনো মেয়ের সাথে চলে গেছে। মধু, দয়াকে কে নিয়ে গেছে? পার্টিতে তো অনেক মেয়ে ছিল, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন। স্যার, ও কি করে জানলো যে দয়া স্যার পার্টি থেকে গায়েব হয়েছে? গত 5 বছর ধরে তো আমি এই জেলেই, আমি কি করে জানবো পার্টি বার্টি কি হয়? আর তাছাড়া এরা আমাকে ড্রাগও দিচ্ছে না, কি করব? যেদিন থেকে ইন্সপেক্টর দয়া আমাকে জেলে ঢুকিয়েছে তখন থেকে আমার জীবনটা শেষ হয়ে গেছে। বদলা নিয়েছো তুমি। যদি দয়ার কিচ্ছু হয় না তাহলে করো, ওই দিকটা করো। আসছি, দাঁড়াও, আসছি। আরে দাঁড়াও, আসছি। আরে বেল বাজানো বন্ধ করো, আসছি তো। কেউ নেই মনে হচ্ছে। ও, আমাদের সোসাইটিতেও শুরু হয়ে গেছে বদমাস। আজকালকার বাচ্চারা না। দেখবে, একবার যদি ধরতে পারি না, যা করব চাপ গিয়ে তোমাদের সোজা করে দেবো। শান্তিতে ঘুমোতেও দেবে না। এটা আবার কি? দেখি কি আছে। ও মাই গড! হ্যালো, তাড়াতাড়ি নিঃশ্বাস নিলে সব অক্সিজেন শেষ হয়ে যাবে। আস্তে আস্তে। জল, একটু জল। না না, কেউ না কেউ ঠিক খুঁজে পাবে। আরে একবার দেখ তো, ইঁদুরের মতো অবস্থা হয়েছে বেচারার। এরকম বাঘের মতো চেয়ার আর চেঁচাতেও তো পারছে না। এর তো হাওয়াও বেরিয়ে গেছে। আরে কিছুক্ষণের মধ্যেই মারা যাবে, তুই দেখ না। মুস্কান, আমি খোঁজ নিয়েছি, তোমার ট্রান্সফার অর্ডার হেড অফিস অ্যাকসেপ্ট করেছে। তুমি মানডে যেতে পারো। থ্যাংক ইউ স্যার। ট্রান্সফার অ্যাপ্লিকেশন? মুস্কান, তুমি তো আমাদের বলনি যে তুমি ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করেছো। এখানে অলরেডি এত টেনশন, তাই আমি ভাবলাম যে পরে বলে দেব। টেনশন? কিসের টেনশন? স্যার ওই দয়া স্যারকে আসলে কি হয়েছে দয়ার? স্যার, আমরা আসলে অনেকবার আপনাকে ফোন করার চেষ্টা করেছিলাম, কিন্তু আপনাকে ফোনে পাওয়া যাচ্ছিল না। কি হয়েছে দয়ার? স্যার, দয়া স্যারকে কেউ কিডন্যাপ করেছে।
কিডন্যাপ করেছে? দয়াকে কিডন্যাপ করেছে? হ্যাঁ স্যার, আমি আর দয়া স্যার একটা পার্টিতে গিয়েছিলাম। আমরা টিপ পেয়েছিলাম খুব বড় একটা ডিল হতে চলেছে ড্রাগসের। স্যার ওখান থেকে আর দয়া স্যারকে পাচ্ছি না। স্যার এই সিরিঞ্জ আর দয়া স্যারের এই গ্লাভসটা পাওয়া গেছে ওখান থেকে। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না। স্যার এই সিরিঞ্জে ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে। কার আঙ্গুলের ছাপ? মধুমানসা। মধুমানসা? হ্যাঁ স্যার। মধুমানসা এটা সে মেয়েটা না যে 5 বছর ধরে জেল কাটছে? হ্যাঁ স্যার। স্যার ওকে দয়া স্যারই জেলে পাঠিয়েছিলেন। তাহলে ও যদি 5 বছর ধরে জেলে বন্দি থাকে তাহলে ওর আঙ্গুলের ছাপেই সিরিঞ্জে আসলো কি করে? স্যার এই কথাটাই তো আমি বুঝতে পারছি না। দয়া স্যার কিডন্যাপ হয়েছেন, সব থেকে বড় কথা তো এটাই। তার উপর যে মেয়েটার ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে সে 5 বছর ধরে জেলে রয়েছে। স্যার হ্যাঁ। হয়তো জেল থেকে লুকিয়ে চলে এসেছে। এক্সকিউজ মি স্যার, আপনি কে? সরি একটু ডিস্টার্ব করতে চলে এলাম স্যার। স্যার এটা আপনাদের দেয়া উচিত বলে মনে হলো। এটা কি? স্যার আপনিই দেখে নিন, আমার দরজার বাইরে কেউ রেখে গেছিল। কি আছে এর ভেতরে? স্যার আপনিই দেখে নিন না আরে প্লিজ স্যার। দেখো তো খুলে। ও মাই গড! এটা স্যার এটা তো কারোর আঙুল মনে হচ্ছে। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি যে সিআইডি অফিসার দয়ার মৃত্যু। স্যার এটা তো দয়া স্যারের অরবিট্রি, ওনার মৃত্যুর লেটার। তাহলে কি এটা দয়া স্যারের আঙুল নয় তো? কালকের ডেট 12টা বেজে গেছে। তাহলে কি আজকে কেউ দয়া স্যারকে মারতে চলেছে? যতক্ষণ এসিপি প্রদ্যুমান বেঁচে আছে এটা হতে পারে না। একটা কাজ করো, এই আঙ্গুলটাকে চেক করো। দেখো এই আঙ্গুলটা কি দয়ারই নাকি অন্য কারো। ডক্টর সালুকে? না আমি ঠিক আছি। আমি এর জন্য প্রস্তুত ছিলাম না যে একদিন দয়ার ফিঙ্গারপ্রিন্ট নিতে হবে, তাও এভাবে। দয়ার ফিঙ্গারপ্রিন্টস আছে আপনার রেকর্ডে? হ্যাঁ আছে। থ্যাংক গড বস, এই আঙুলটা দয়ার নয়। দয়া নয়? ইয়েস। গ্রেট নিউজ ডক্টর সালুকে। দেখো। থ্যাংক গড। সিআইডি কে ভয় পাওয়ানোর চেষ্টা করছে স্যার। একবার আমার সামনে আসুক, আমি বুঝিয়ে দেবো আঙুল কাটার ব্যথা কেমন হয়। স্যার তাহলে এই আঙুলটা কার? সেটা তো ম্যাচ করে দেখতে হবে। ইয়েস স্যার। হ্যাঁ স্যার চেক করেছি, ওই আঙুলটা দয়ার নয় স্যার। স্যার ডক্টর সালুকে নিজে চেক করেছেন স্যার। ওকে স্যার, বাই। আরে ডক্টর সালুকে আপনি এটা কি ম্যাচ করছেন? আপনি তো বললেন এই আঙুলটা দয়ার নয়। আমি বলেছিলাম, কিন্তু তোমার কথাটা আমার ভালো করে মনে আছে। এটা অনেক বড় খেলা, এই জন্য আমি ভেবেছি যে আমাদের কাছে যত ক্রিমিনাল রেকর্ড আছে ওর সঙ্গে ম্যাচ করে দেখি। সরি, নো ম্যাচ। নো ম্যাচ? তাহলে এটা কোন লোকের আঙুল কেটে পাঠিয়ে দিয়েছে? স্যার যে লোকটার আঙুল কাটা হয়েছে সে যদি বেঁচে থাকে তাহলে সে পুলিশের কাছে কেন এলো না? মনে হচ্ছে ওকেও কিডন্যাপ করা হয়েছে। এই মধু, এটা মধুরই চক্কর। জেলে বসে বসে বদলা নিচ্ছে ও। স্যার আমাদের মধুকে জেল থেকে বের করে ওকে জেরা করা উচিত। হ্যাঁ। ডক্টর সালুমকে যে আঙ্গুলটার আমরা ফরেনসিক টেস্ট করতে দিয়েছিলাম তার রিপোর্টটা তো এখন এসে গেছে না? হ্যাঁ তার সাথে ম্যাচ করতে পারি। হ্যাঁ ম্যাচ করে দেখছি। কিন্তু স্যার কার ডিএনএ এর সাথে ম্যাচ করবেন? আমাদের কাছে যে ক্রিমিনাল রেকর্ড আছে তার সঙ্গে ম্যাচ করে দেখব। এই যে বস, আমি তীর ছুঁড়েছি আর নিশানায় লেগে গেছে। এ দেখো ম্যাচ করে গেছে। ম্যাচ হয়ে গেছে?
তাহলে নিশ্চয়ই দয়ার খোঁজ পেয়ে যাব। এ দেখো। মধু? মধু। এটা মধুর আঙুল যেটা জেল থেকে কেটে পাঠানো হয়েছে? আগে না, এটা মধুর ডিএনএ সঙ্গে মিলেছে ঠিকই, কিন্তু পুরোপুরি ম্যাচ করেনি। 13-র মধ্যে মাত্র 7টা কম্পোনেন্ট ম্যাচ করেছে। তার মানে মানে এই আঙুল মধুর নয়, মধুর কোনো আত্মীয়ের হবে, তাও কোনো পুরুষের, যেমন ওর বাবা, কাকা, মামা, জ্যাঠা। দয়া স্যারের উপরে বদলা নেওয়ার জন্য এরা মধুর কোনো আত্মীয়ের আঙুলি কেটে নিল। কিন্তু স্যার এই মধুও তো এখন মুখ খুলতে রাজি নয়। কি করে জানা যাবে যে এই আঙুলটা কে পাঠিয়েছে? স্যার আমার মনে হচ্ছে যেই লোকটা পার্সেল নিয়ে এসেছিল সে কোনোভাবে হয়তো হ্যাঁ, হতে পারে, হয়তো হতে পারে। আরে রাধা, তুমি? হ্যাঁ সাহেব, কেন? না না, কিছু না, যাও কাজ করো। আগে আপনাকে চা দিয়ে দিই? না না, একটু কফি দাও, স্ট্রং। হ্যাঁ সাহেব। আর সাহেব, এইটা দিতে ভুলেই তো গেছিলাম। এটা কি? বাইরে পড়েছিল। কোথায়? বাইরে দরজার কাছে। তুমি কাউকে রাখতে দেখেছিলে? না, আমি ভাবলাম বোধহয় কেউ ভুল করে ফেলে গেছে। ভুল করে? তোমায় কে তুলতে বলেছিল? কিন্তু সাহেব আমি তো ব্যাস। যাও নিজের কাজ করে যাও, বুঝলে? হ্যাঁ সাহেব। দয়া স্যার এরকম ভাবে? এই লোকটা তো বাঁচবে না, এমন মরবো না ওকে। রিক্স, ওই লোকটা স্ক্রিনের মধ্যে নেই। ও নিশ্চয়ই কোথাও লুকিয়ে বসে আছে। ওকে খুঁজে আমাদের বের করতেই হবে। স্যার, এখন অবধি কারুর সাহস হয়নি একটা সিআইডি অফিসারকে কিডন্যাপ করে সেই ভিডিও আমাদের বিউরোতে পাঠাবে। স্যার, উপরটা ভালো করে লাগাও। জানি না স্যার এখন দয়া স্যার কি অবস্থায় আছেন। এরকম মনে হচ্ছে যে না দীপিকা, দয়া স্যারের কিচ্ছু হবে না। তোমরা এরকম সেন্টিমেন্টাল হলে দয়াকে বাঁচানো যাবে না। দয়া এখনো ওই দেওয়ালের ভেতরে বন্দি আছে। এই লোকটা নিশ্চয়ই কোনো বড় মাপের গেম খেলছে, কিন্তু সেটা যাই হোক না কেন সামনে নিশ্চয়ই আসবে। নিশ্চয়ই কোনো বড় মাপের গেম খেলছে, কিন্তু সেটা যাই হোক না কেন সামনে নিশ্চয়ই আসবে। আমি জানি যে তুমি এটাই চাইছো, যে এক্ষুনি ধরে আমার গলা টিপে ধরতে। সরি, এরকমটা হবে না, কেননা তোমার গলা আমার হাতে আছে। দেওয়ালের ভেতরের হাওয়া শেষ হয়ে যাবে, আর যখনই অক্সিজেন খতম, দয়া এই দুনিয়া থেকে হাওয়া হাওয়া তুমি তুমি বাঁচাতে পারো ওকে, তুমি। কিন্তু তোমাকে 2 কোটি টাকা দিতে হবে। 2 কোটি। স্যার, এই পাঁচিলটা খুঁজতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। কেউ বড় একটা হাতুড়ি নিয়ে এসো, বড় একটা হ্যামার। যে এই পাঁচিলটা পাবো ভেঙে ফেলবো ওটাকে। স্যার, কেঁদো না ফেডরিক্স, আমি এখনো মরে যাইনি। স্যার, এই লোকটা আমাদের সত্যি কনফিউজ করতে চাইছে। স্যার, এই দয়া স্যারের উপরে বদলা নিতে চাইছে নাকি মুক্তিপণ চাইছে? স্যার, আমাদের পৌঁছানোর আগে দয়া স্যার যদি মরে যায় তো? না, ওর কিচ্ছু হবে না। তিল তিল করে মরবি তুই। এই বন্দুক দিয়ে নিজেকে মেরে ফেল, ভেবে দেখ কিভাবে মরবি। চল চল, চালা, তাড়াতাড়ি চালা।
আরে মাথা পাগল হয়ে যাবে, তুই দেখ না টাইম হওয়ার আগেই সুইসাইড করবে। কি বলিস তুই? না, সিআইডি ইন্সপেক্টর এত তাড়াতাড়ি মরবে না। চল 500 টাকার বেট। দেখ এ বেশিক্ষণ সহ্য করতে পারবে না, এক্ষুনি গুলি চালাবে। দেখ তুই দেখ দেখ তুই। ডায়নামাইট? ক্যামেরা? হ্যাঁ মুস্কান, সব হয়ে গেছে? হ্যাঁ স্যার, অল্প একটু বাকি আছে। স্যার, এই নোটে ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে দিই? না, ওই লোকটা খুব চালাক আর বিপজ্জনক। ও চট করে দেখে নেবে যে আমরা নোটের ভেতরে কি ভরেছি। স্যার এই লোকটা যদি টাকা নিয়ে নেয় আর তারপরে আর এসিবি প্রদ্যুমানের কাছে টাকা নেওয়া অত সহজ নয়। স্যার ওই লোকটা এত চালাক আর খতরনাক হলেও আমাদের সঙ্গে ডাবল ক্রসও করতে পারে। টাকা নেওয়ার পরেও যদি দয়াকে। অভিজিৎ, আমাদের হাত বাঁধা। ও যেটাই বলবে সেটাই আমাদের করতে হবে। এটা দয়ার জীবনের ব্যাপার। হ্যালো, এসিপি প্রদ্যুমান হেয়ার। শোন এসিপি, টাকা রেডি? হ্যাঁ, টাকা রেডি আছে। ভেরি গুড। একটা ব্যাগ আছে, ওর মধ্যে সব 1000 টাকার বান্ডিল আছে। 1 ঘন্টার মধ্যে শহরের শেষে যে পুরনো বিল্ডিং আছে সেখানে চলে আয়। টাকা নিয়ে আসিস আর একা আসবি এবং তাড়াতাড়ি আসবি, নইলে দয়াকে আমি শেষ করে দেব আর ওরা তাও তোকে ক্ষমা করবে না, বুঝেছিস? স্যার বুঝতেই পারলাম না কলটা কোথা থেকে এসেছিল, মনে হচ্ছে কোনো কনফিডেন্সিয়াল নাম্বার থেকে। ঠিক আছে, আমি সামলে নেব। ব্যাগ দাও। স্যার এটা আপনাকে নিতে হবে না, আমি নিচ্ছি। না বিবেক, আমার সাথে কেউ যাবে না, আমি একা যাব। তোমরা সবাই এখানেই থাকো, বুঝেছো? কেউ আছেন এখানে? কেউ আছে? কেউ আছে এখানে? তোর সাথে আর কেউ আসেনি তো? না, কেউ নেই। কোনো চালাকি করবি না, না হলে কখনো ইন্সপেক্টর দয়ার মুখ দর্শন করতে পারবি না। দয়ার যেন কোনো কিছু না হয়। ব্যাগ চেক করো। পিছনে যা। পুরো 2 কোটি আছে। কোটি টাকা জীবন চলে যায় কামানোর জন্য। কষ্ট তো ঠিক হয়েছে,
যদি আমি 10 কোটি টাকা চেতাম তো? দয়ার প্রাণ বাঁচানোর জন্য সেটাও দিয়ে দিতাম। নিজেদের বেলায় তো তোমরা সবকিছু করতে রাজি হয়েছ, অন্যের জীবনের কোনো মূল্য নেই তোমাদের কাছে। কার কথা বলছো তুমি? মৃত্যুর মুখে যাচ্ছি ও, আর আমি কিচ্ছু করতে পারছি না। তুমি মধুর কথা বলছো? ওকে তো আইন শাস্তি দিয়েছে, ও অপরাধ করেছিল। আমি আইন কানুন কিচ্ছু মানি না, আমি কিচ্ছু মানতে চাই না। রোজ তিল তিল করে মরছে ও, আর আমি বাঁচাতে পারছি না ওকে, কিচ্ছু করতে পারছি না। আমি ছাড়বো না, আমি ছাড়বো না আমি ওকে। মাই গড, এটা তুমি কি করছো? দেখো দেখো, দাঁড়াও, এটা এটা করো না। দেখো আমার কথা শোনো। না 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 না, ও গড, একেবারে উন্মাদ। ও নিজেও মরলো আর দয়ার ঠিকানাটাও বলে গেল না। দয়ার জীবনের কাউন্টডাউন চলছে, আর আমাদের আশা টুকরো টুকরো হয়ে ছড়িয়ে রয়েছে। প্রত্যেকটা সেকেন্ড ওকে মৃত্যুর কাছে নিয়ে যাচ্ছে। অভিজিৎ, এক একটা টুকরো চেক করতে বহুত সময় লাগবে। আমি আছি তো, আমি আপনার সাহায্য করবো স্যার। এই 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 দেখুন স্যার, আমি কি পেয়েছি। ফেডরিক্স, মজা করো না প্লিজ। স্যার, আমি আপনার জন্য কাজ করছি না, দয়া স্যারের জন্য করছি। ফ্রেডরিক্স, তুমি কাপড়ের টুকরোগুলো বার করো। মুস্কান, দীপিকা, কাপড় থেকে সব আলাদা করো। ডক্টর সালুংকে, এই দেখুন, এটা কি? জুতোর সোলে মেটালের টুকরো। এটা এটা বমের হতে পারে। আমি এটাকে পরিষ্কার করে দেখছি, আপনারা বাকিটা দেখুন। হ্যাঁ, পরিষ্কার করার পর তো আরো চকচক করছে। এটা কোনো প্রিন্টিং ব্লকের টুকরো মনে হচ্ছে, প্রিন্টিং প্রেসে কাজে লাগে। কিন্তু কিডন্যাপারের জুতোতে প্রিন্টিং ব্লক, এটা এলো কোথা দিয়ে? স্যার, হতে পারে যে এই লোকটা প্রিন্টিং প্রেসে কাজ করত, ওখানেই ও জুতোর সোলে এই মেটাল পিসটা হয়তো ঢুকে গেছে আর ও জানতেও পারিনি। এটা ফ্যাব্রিক ডাইস। ফ্যাব্রিক ডাই? ফ্যাব্রিক ডাইস মানে প্রিন্টিং ব্লকের টুকরোটা যেটা আমরা জুতোর সোল থেকে পেয়েছি, সেটা এমন কোন প্রিন্টিং প্রেস থেকে এসেছে যেখানে ফেব্রিক প্রিন্টিং হয়। এরকম প্রিন্টিং প্রেস বেশি নেই, হয়তো 15-20টা। প্রত্যেকটা প্রিন্টিং প্রেসে ভালো করে চেক করো। এই ছিল না? এই এসছিল? হ্যাঁ হ্যাঁ স্যার, ইনিই ছিলেন। কি করতে এসছিল সেটা বলতে পারবো না। আরে জানেন না মানে কি? একটা মানুষের জীবন আর মৃত্যুর প্রশ্ন। তাড়াতাড়ি বলুন না, সত্যি করে বলুন। সত্যিই বলছি আমি স্যার, উনি এখানে এসেছিলেন, আমি দেখেছিলাম। তারপর? কিন্তু স্যার, ও আমার সঙ্গে কথা বলতে আসেনি, দীপকের সঙ্গে কথা বলছিল। দীপক? এই দীপক কে? কোথায় আছে দীপক? আজকেও আসেনি স্যার। আসেনি? অ্যাড্রেস আছে? অ্যাড্রেস আছে আপনার কাছে? ও মাই গড, এরা আবার মরে যায়নি তো? দেখো তো, দয়াকে খোঁজো, দেখো দয়া কোথায় আছে। স্যার, মনে হচ্ছে এটা বেঁচে আছে, ওদের নেশা করেই অবস্থা হয়েছে। স্যার, এখানে তো সব পাঁচিল পুরনো লাগছে স্যার, কোনো নতুন কনস্ট্রাকশনের চিহ্নই দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কাঁচা সিমেন্টের গন্ধও তো পাচ্ছি না। দয়া যদি এখানে না থাকে তো কোথায় আছে? স্যার, এক্ষুনি জল ছিটে এদেরকে আমি তুলছি স্যার। ওঠ 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 ওঠ। স্যার, এরা দুজন তো কিছু বলছেও না স্যার। হ্যাঁ, কিছু বলছে না, অথচ সময় চলে যাচ্ছে। এক একটা মুহূর্ত দয়াকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে, বুঝতেই পারছি না। হ্যাঁ অভিজিৎ স্যার, দয়াকে খুঁজে পেলেন? না, দয়া এখানেও নেই। স্যার, আমি একটা গাড়ি পেয়েছি। কি? দেখে মনে হচ্ছে ওটা দিয়ে দয়াকে কিডন্যাপ করা হয়েছিল। গুড। আরে
এসিপি স্যার কোথায়? স্যার এসিপি স্যার আর দীপিকা ওদের দুজনের জ্ঞান ফেরানোর চেষ্টা করছে স্যার। ওকে, এটা দেখো, এখানে দড়ি আছে, কম্বল আছে, তার মানে হচ্ছে দয়াকে পার্টি থেকে এই টেম্পোটাতে করে নিয়ে আসা হয়েছিল। এই টেম্পোটাকে ভালো করে চেক করুন, নিশ্চয়ই কোনো না কোনো ক্লু পাবো। কেমন? পাথর। স্যার, এই টেম্পো বালির উপর দিয়ে গেছে স্যার। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি ফ্রেডরিক্স। আর এই টায়ারে কিছু পাথর দেখতে পাচ্ছি, খুব পুরনো মনে হচ্ছে। স্যার, চাকায় এখনো বালি লেগে আছে, তার মানে জায়গাটা বেশি দূরে নয় যেখানে বালি আছে। কারেক্ট। স্যার এখান থেকে কিছু দূরেই সমুদ্র, বিচও আছে, আর ওখানে অনেক বালিও রয়েছে। তার মানে এই টেম্পোটা বিচের উপর দিয়ে গেছে, যেখানে এরকম পুরনো পাথর রয়েছে, যার গায়ে মস রয়েছে। এক মিনিট স্যার, এখানে পাশেই মাড ফোর্ট আছে, আর কেল্লার পাথর এখানে মাঝে মধ্যে ভেঙে যায়। মাড ফোর্ট হতে পারে, মনে হচ্ছে দয়াকে ওখানে নিয়ে গেছে। ওখানে তো কেউ যাতায়াত করে না, সেজন্য এই টেম্পোটা ওখানে যাওয়ার সময় বিচের বালি আর পাথর লেগে গেছে। একটা কাজ করো, আমি ফ্রেডরিক্সকে নিয়ে ওদিকে যাচ্ছি, তুমি এসিপি স্যারকে ডেকে নিয়ে এসো তাড়াতাড়ি। কামান কামান, তাড়াতাড়ি তাড়াতাড়ি জিনিসপত্র বের করো, তাড়াতাড়ি। অভিজিৎ, তাড়াতাড়ি চলো। দয়া এখানে কোথাও আছে। দয়া, 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 দয়া। কি হলো? না স্যার, ওদিকে তো নেই। দয়া, এই দেওয়ালগুলোকে ভালো করে ঠুকে ঠুকে দেখো। দয়া, অভিজিৎ, কিছু পাওয়া গেল? স্যার, স্যার তাড়াতাড়ি আসুন। হ্যাঁ, এই দেওয়ালের রং অন্যগুলোর থেকে আলাদা। হ্যাঁ, হয়তো এর ভেতরেই দয়া বন্দি আছে, ভাঙতে হবে। ফ্রেডরিক্স, সাবধানে দেখো দয়ার যেন না লেগে যায়। তাড়াতাড়ি করো কিন্তু সাবধানে। আরে হারি আপ, সাবধানে সাবধানে ফ্রেডরিক্স। দেখো ভিতরে লেগে না যায় ওর। সাবধান, সামলে। হারি আপ। দয়া স্যার, দয়া স্যার, দয়া স্যার। স্যার, হ্যাঁ, দয়া স্যার ভেতরে আছে স্যার। দয়া, 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 কিছু তো বলো। দয়া স্যার, দয়া স্যার। কি? হ্যাঁ, কি কি? বম? বোম? স্যার ট্রিগার, ট্রিগার নিচে আছে। ওই পাগলটা বম ফিট করে রেখেছে স্যার। না ফ্রেডরিক্স, না, হাত দিও না। এটা প্রেসার বোম। প্রেসারটা রিলিজ হয়ে গেলেই ট্রিগারটা ছেড়ে যাবে আর বোমটা ফেটে যাবে। এই জন্যই দয়াকে এই বাক্সে বন্ধ করে ওকে ট্রিগারের উপর দাঁড় করিয়ে রেখেছে। কিন্তু স্যার, আমরা দয়া স্যারকে তো ভেতরেও রেখে দিতে পারি না স্যার। হ্যাঁ ফ্রেডরিক্স, কিন্তু দয়ার ওজনটা এতটাই ভারী যে দয়াকে একটু নাড়ালে ট্রিগারটা রিলিজ হয়ে যাবে, প্রেসারের ব্যালেন্স বিগড়ে যাবে আর বোমটা ফেটে যাবে। স্যার কিছু তো করতে হবে স্যার। হ্যাঁ ফ্রেডরিক্স, বিবেক, তোমরা যেখানে যত ইট পাথর খুঁজে পাবে সব এনে জড়ো করো তাড়াতাড়ি। দয়া হোল্ড অন। ভয় পেও না দয়া। অভিজিৎ, আমাদের দয়াকে সরানোর আগে সমস্ত ইট পাথর জড়ো করে ওজন বাড়াতে হবে, আর দয়ার জায়গায় ওই ওজনটাকে রেখে তারপর দয়াকে সরাতে হবে। ইয়েস স্যার, ঠিক আছে। হোল্ড অন দয়া। ভয় পেও না দয়া। তালাটা ভেঙে ফেলো, সাবধানে। দয়া সামলে নিয়ে এসো, নিচে রাখো। এখন নয়, এখন নয়, এখন রাখো না। ফ্রেডি, হোল্ড অন, হোল্ড অন।
তাড়াতাড়ি তাড়াতাড়ি সাবধানে রাখো রাখো ওটাকে। দয়া একদম নড়বে না। দয়া দয়া সামলে। রেডি, ধরো ওকে। এসো এসো, সাবধানে সাবধানে, দয়া পালো। মাই গড। দয়া সব ঠিক আছে। এক্সকিউজ মি, আমি মিস্টার ট্রন্টের সঙ্গে দেখা করতে চাই। আপনি ডাক্তার ঋষিকেশ না? হ্যাঁ। উনি আপনার জন্যই অপেক্ষা করছেন, প্লিজ ওখানে বসুন। থ্যাংক ইউ। ডক্টর ঋষিকেশ এসেছেন। ওকে স্যার। না স্যার, সব ঠিক আছে। ওকে স্যার। আসুন স্যার, ওনার কেবিনটা এদিকে আছে। থ্যাঙ্কস। আসুন ডক্টর ঋষিকেশ, আপনি তৈরি? আমি তো নিজেকে আটকাতেই পারছি না। আর বেশি দেরি করতে হবে না আপনাকে। আমরা প্রাণপণ চেষ্টা করছি আপনার মেয়ের আত্মার সঙ্গে কথা বলবার জন্য। আমি আমার মেয়েটাকে দেখতে পাবো তো? হ্যাঁ, দেখতে পাবো তো? হয়তোবা। শ্বেতা, বলো বলো শ্বেতা, বলো শ্বেতা, বলো তোমার বাবা এখানে আছে, তার সঙ্গে কথা বলো। শ্বেতা, কথা বলো। শ্বেতা, তা কথা বলো, ওনার সঙ্গে কথা বলো। বাবা, 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 তুমি ছাড়া আমার কিছু ভালো লাগছে না, বড় একা একা লাগছে। বাবা, বাবা, আমাকে নিয়ে যাও। বাবা, 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 নিয়ে যাও। বাবা, 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 খুব কষ্ট হচ্ছে। বাবা, 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 বাবা,
মোবাইল চলছে না? অফিস থেকে বারবার ফোন করছিল, কোথায় গিয়েছিলে তুমি? ও ফিরে এসেছে, কে? শ্বেতা আবার ফিরে এসেছে। এসব কি বলছো তুমি? এটা এটা কি করে সম্ভব? হ্যাঁ মালিনী, আমি ঠিকই বলছি। আমি আমি ওর কণ্ঠস্বর শুনেছি, আমি ওর সঙ্গে কথা বলেছি, ও আবার ফিরে এসেছে। দেখো ঋষি, আমারও শ্বেতার কথা খুব মনে পড়ে, কিন্তু আমরা কি করব? শ্বেতা মরে গেছে। আমি তোমাকে ঠিক কি করে বোঝাবো? আমি ওর সঙ্গে কথা বলেছি। এই দেখো, দেখো আজ ও কি পাঠিয়েছে। এটা তুমি কি বলছো? কি পাঠিয়েছো? আমাদের মেয়ে মারা গেছে, ও কি করে ফিরতে পারে? আমি দেখাচ্ছি তোমায়, আমি দেখাচ্ছি ও কি পাঠিয়েছে। এটা এটা কার হাত? তুমি চিনতে পারছো না? কি আমাদের শ্বেতার হাত। এটা তোমার কি হয়েছে? এটা তুমি কোথা থেকে তুলে আনলে? শ্বেতা নিজে পাঠিয়েছে তো, শ্বেতাই পাঠিয়েছে। শ্বেতা। ঋষি, ঋষি দেখো, শ্বেতার মৃত্যুতে তুমি খুব দুঃখ পেয়েছো, তুমি এখনো সেটা বলতে পারোনি। ঋষি, ঋষি আমার কথা শোনো, আজ রাতে আমরা ডাক্তারের কাছে যাই, চলো। তুমি কেন বিশ্বাস করছো না যে আমাদের 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 মেয়ে শ্বেতা আমাদের থেকে দূরে গিয়ে ভালো নেই? আরো এখানেই আশপাশে রয়েছে। আমি গত সপ্তাহে ওর সঙ্গে কথা বলেছি। গত সপ্তাহে? মানে তুমি আগেও কথা বলেছো? আমি ওকে অনেক খুঁজেছি, আর তারপর একদিন বাবা, সেটা আজ ও নিজের হাতটা পাঠিয়েছে, ওর নিজের হাত। তুমি জানো, সেটা খুব কাঁদছিল। ঋষি প্লিজ এরকম কথা বলো না, আমার খুব ভয় করছে। তোমার তোমার মাথার কোনো গন্ডগোল হয়নি তো? ও তোমার কথা খুব বলছিল, তোমার কথা বারবার বলছিল। ঋষি প্লিজ প্লিজ নিজেকে সামলাও, সামলাও। মরে যাওয়ার পর ও আমাদের হাত কি করে পাঠাতে পারে? তুমি তো একজন সায়েন্টিস্ট, তুমি কি করে সব বিশ্বাস করছো? এবার সায়েন্স এটা ঠিক করে দেবে যে এই হাতটা আমার মেয়েরই নাকি নয়। কি করে? সায়েন্সের সাথে এই পাগলামোর কিসের সম্পর্ক? জিনিসটা কোথায় গেল? তুমি কি খুঁজছো? তোমার মনে আছে 1 বছর আগে আমরা আমাদের মেয়ের হাতের আর ওর পায়ের ছাপ তুলে রেখেছিলাম? তোমার মনে আছে? হ্যাঁ নিয়েছিলাম, কিন্তু কি হবে তাতে? এই যে হাতটা দেখছো, এতে আঙুলের ছাপ আছে, ফিঙ্গারপ্রিন্টস। এই হাতটা? এই হাতটাই। দেখো দেখো, এই নকল হাতে আমার মেয়ের আঙুলের ছাপ রয়েছে। হ্যাঁ দেখো, দেখো না। এবার আমি এই ছাপটা তুলে ওর সঙ্গে মেলাবো।
কিন্তু এটা এটা তো পুলিশের কাজ। না, পুলিশের নাম নিও না। ওরা পুলিশকে বলতে বারণ করেছে। কে বারণ করেছে? ওরা, যারা যারা সে তাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। কিন্তু ওই স্ক্র্যাপ বুকটা কোথায়, যার মধ্যে আমরা সে তার হাতে ছাপ নিয়েছিলাম, গেল কোথায় সেটা? মনে পড়েছে, সেদিন সেদিন আমরা আমরা সে তার ভিডিও তুলেছিলাম, মনে আছে তোমার? যখন ও গোটা বাড়িতে ছুটে বেড়াচ্ছিল, মনে পড়ছে? এইটাই সেই সিডি, চালিয়ে দেখি। ধরো ধরো আমাকে বাবা। এটাই চেয়েছিলাম। দেখলে দেখলে তুমি? এবার এটাকে অফিসে নিয়ে যাবো, আর এই সিডি ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে ওই হাতটার ফিঙ্গারপ্রিন্টটা মেলাবো। মেলাবো। মালিনী মনে করে আমি বোধহয় পাগল হয়ে গেছি। যদি এই হাতের আঙুলের ছাপ আমার মেয়ের আঙুলের ছাপের সঙ্গে মিলে যায়, তখনও বিশ্বাস করতে পারতাম না। এবার তো মালিনীকেও বিশ্বাস করতে হবে যে আমাদের মেয়ে সেটা আবার ফিরে ডক্টর ঋষিকেশ, আপনি ভেতরে কি করছিলেন? আসলে আমি প্লুটোনিয়াম প্রসেসের যে নতুন রিপোর্টটা এসেছে সেটাই পড়ছিলাম। প্লুটোনিয়াম? এই বাক্সতে কি আছে? প্লুটোনিয়াম? আমার প্রজেক্টের টপ সিক্রেট ডক্টর রেবা, সবাই সেটা জানে, আমি আপনাকেও বলতে পারবো না। এই টপ সিক্রেট আমাকে বলার দরকার নেই ডক্টর ঋষিকেশ। তুমি জানো না আমি এখানে কেন এসেছি? আমি যাকে তাকে যা খুশি জিজ্ঞেস করতে পারি। দেখাও এই বাক্সতে কি আছে। আমি বললাম তো দেখাতে পারবো না। দেখো, অনেক দিন ধরে তোমাকে ওয়াচ করছি, তুমি নিশ্চয়ই কোনো খারাপ কাজ করছো। যদি একবার তোমার রিপোর্ট করে দিই না, তো তোমার লাইফ বরবাদ হয়ে যাবে। দেখাও এই বাক্সতে কি আছে। তুমি একজন বিজ্ঞানীর সঙ্গে এভাবে কথা বলতে পারো না, বুঝেছো? আমি সবাইকে বলে দেবো যে তুমি কি করছো। আমাকে হুমকি দেওয়ার চেষ্টা করো না ডক্টর রেবা, না হলে আমি। না হলে? না হলে কি? হ্যাঁ, কয়েক মাস আগে আমাদের মেয়ে মারা গেছে। ও চলে যাওয়ার পর আমি আমি নিজেকে কোনো রকমে সামলে নিয়েছি, কিন্তু ঋষি ওকে ভুলতে পারেনি। ও সব সময় ওর কথা চিন্তা করে। ম্যাম প্লিজ, আমরা বুঝতে পারছি। ও পুনর্জন্মের বই পড়তে শুরু করে, ওই ব্যাপারে কথা বলতে শুরু করে। আর আজ তো কি হয়েছে? আজও কোথা থেকে একটা হাত নিয়ে এসেছে, তৈরি করা নকল হাত। হাত? আর বলছে যে ওটা আমাদের মেয়ের হাত, আমাদের মেয়েই পাঠিয়েছে। কে দিয়েছে ওই হাতটা? ও ঠিক মতো বলছে না, কিন্তু কিন্তু বলছে যে
ওই হাতে যে আঙুলের ছাপ রয়েছে, ওই প্রিন্টস, ওই ফিঙ্গারপ্রিন্টস আমাদের মেয়ের। আপনার মেয়ের মৃত্যুর পর মেয়ে নিজের হাতটা দিয়েছে, আর ওই ফিঙ্গারপ্রিন্টস গুলো আপনার মেয়ের। এবার সেটা কি করে জানা যাবে? আমরা একটা ভিডিও করেছিলাম আমাদের মেয়ে, ওর থেকেই পেয়েছে আমাদের মেয়ের হাতের ছাপ। আপনার হাজবেন্ড এখন কোথায়? ও অফিসে গিয়েছে, নিউক্লিয়ার ল্যাবে। নিউক্লিয়ার ল্যাব? ওখানে তো অ্যাটম বোমের রিসার্চ হয়, তাই না? হ্যাঁ, আমার স্বামী করে। এটা আবার শত্রুদের বড় কোনো প্ল্যান না তো? ওই হাতটা কোথায়? সাথেই নিয়ে গেছে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করার জন্য। হ্যালো, এসবি প্রদ্যুমান হিয়ার। কি সেন্ট্রাল নিউক্লিয়ার ল্যাবরেটরিতে মার্ডার হয়েছে অ্যাসিড ঢেলে? আসুন স্যার। এক্সকিউজ মি, একটু সরবেন? এই দেখুন স্যার, আবার ওরকম। কি করব, কি করে দেখবো এই লাশটা? দেখো, আজ আমি তোমাকে লাশ দেখার কথা বলবো না। লাশের অবস্থাটা সত্যিই খুব খারাপ। স্যার ডক্টর রেবাকে দিল্লি থেকে পাঠানো হয়েছিল। আচ্ছা, কেন? খবর ছিল যে ল্যাবে শত্রুপক্ষের এজেন্ট ঢুকেছে, তারই খোঁজ নিতে এসেছিলেন। স্যার, হ্যাঁ, এতটা অ্যাসিড দেওয়া হয়েছে যে একদম ভিতর অব্দি চলে গেছে পুরো। অ্যাসিড দিয়েই খুন করেছে নাকি? মনে তো হচ্ছে অন্য কোনো সমস্যা রয়েছে। গুলি লাগলে মানুষ 10 সেকেন্ডে মারা যেতে পারে, কিন্তু অ্যাসিডে মরতে তো অনেক সময় লাগবে। আর যদি ডক্টর রেবা চিৎকার করতেন তাহলে এত বড় ল্যাবে এত লোক রয়েছেন, কেউ তো সে বাঁচানোর চেষ্টা করতো। অভিজিৎ, খুনি প্রথমে এই ডাক্তারকে খুন করে আর তারপর ওকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেয়। কিন্তু স্যার এই ল্যাবের সিকিউরিটি তো খুব কড়া, বাইরের লোক নজর এড়িয়ে ভেতরে আসতে পারবে না। এই খুন মনে হচ্ছে ভেতরের কোনো লোকই করেছে। স্যার, হ্যাঁ স্যার, এই 1 ঘন্টা আগে যখন আমি এখানে এলাম তখন ডক্টর রেবা আর ঋষিকেশ কোনো ব্যাপারে ঝগড়া করছিলেন। তারপর কি হলো? আমাকে দেখার পরেই ডক্টর ঋষিকেশ অন্যদিকে চলে গেলেন, আর তারপর ওনাকে কেউ দেখতে পায়নি। ডক্টর ঋষিকেশ? আচ্ছা, ডক্টর ঋষিকেশ সেই না যার স্ত্রী বিউরোতে এসেছিল? ইয়েস স্যার। হ্যাঁ, আর হ্যাঁ স্যার, উনি বলছিলেনও যে ডক্টর ঋষিকেশের কিছু একটা হয়ে গেছে, উনি নিজের উপরে কন্ট্রোল রাখতে পারছেন না। আর এই খুনটাও কোনো এরকম লোকই করতে পারে। আপনি আবার এসেছেন, ভালো করেছেন। আমি জানতাম যে আপনি নিজেকে আটকে রাখতে পারবেন না। আপনি ঠিকই বলেছিলেন, ওই হাতটা আমার মেয়েরই। ওর না জানি কত যন্ত্রণা হয়েছে। ডক্টর ঋষিকেশ, আমার পক্ষে যতটুকু সম্ভব আমি করেছি। হ্যাঁ, আপনার মেয়ে আবার আমার সঙ্গে কথা বলেছে। কি বলেছে ও? কি বললো? ও আপনার সঙ্গে দেখা করতে চায়, ও আর একলা থাকতে পারছে না। তো তো আমাকে ওখানে পাঠিয়ে দিন, আমি হাসি মুখে ওর কাছে চলে যাব। এটা আপনি কি বলছেন? আপনার মেয়ে এখানে আসবে আপনার সঙ্গে দেখা করতে। সত্যি? হ্যাঁ। আমার কাছে? আমাকে আমার মেয়ের সঙ্গে দেখা করিয়ে দিন, আমি ওকে দেখার জন্য সবকিছু করতে পারি। সবকিছু? আপনি সবকিছু করতে পারেন আপনার মেয়ের জন্য? যে কোনো কিছু। মালিনী, আমি দেখেছি এই হাতের ফিঙ্গারপ্রিন্ট একেবারে আমাদের মেয়েরই। কি? হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্টস ম্যাচ হয়ে গেছে। আমার সঙ্গে চলো। কোথায়?
শ্বেতাকে দেখতে। ট্রন কথা দিয়েছে ও আজ আমাদের শ্বেতার সঙ্গে দেখা করিয়ে দেবে। চলো। ঋষি, তুমি সায়েন্টিস্ট হয়েও পুনর্জন্মে বিশ্বাস করো? কেউ তোমাকে বোকা বানাচ্ছে। কে সেই লোক? একটা লোক আমাদের সাহায্য করছে, মেয়েকে আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে, আর তুমি বলছো যে ও আমাদের বোকা বানাচ্ছে? ঋষি, তুমি এই তোমার কোট কি করে পড়লো? এটা ল্যাবে একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এতে অ্যাসিড পড়ে গিয়েছিল। সেন্ট্রাল নিউক্লিয়ার ল্যাবরেটরিতে মার্ডার হয়েছে অ্যাসিড ঢেলে? আমি ফ্রেশ হয়ে আসছি। ঋষি, 1 মিনিট। ঋষি, তুমি জানো তোমার ল্যাবে আজকে কি হয়েছে? কি হয়েছে? না, কিছু না, তুমি যাও। আপনারা এখন? আপনার স্বামী কি বাড়িতে আছে? হ্যাঁ, কিন্তু কি হয়েছে? আপনি তো এটা জানেন যে ওনার ল্যাবে মার্ডার হয়েছে? হ্যাঁ। মনে হচ্ছে যে ওই মার্ডারটা আপনার হাজবেন্ড করেছেন। অ্যাসিড দিয়ে ওই মহিলাকে খুন করে দিয়েছেন। হ্যাঁ, আপনারা বলেছিলেন। কি হয়েছে? ওটা ঋষির ল্যাব কোট, ওটাও অ্যাসিডে পুড়ে গেছে। পুড়ে গেছে? ও কোথায়? ওকে ডাকুন তো। ঋষি, ঋষি, দেখো তোমার সাথে কেউ দেখা করতে এসেছে। ঋষি! কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? ঋষি এখানে নেই, জানি না কোথায় ও। মনে হচ্ছে পালিয়ে গেছে। স্যার, তার মানে খুনটা ওই করেছে। ওনারা তো এখান থেকে চলে গেছেন স্যার, এখন তো এখানে কেউ নেই। পালিয়ে গেছে? কবে গেছে? গতকাল। কাল? আচ্ছা, এই দরজাটা খোলো, দেখি ভেতরে কি আছে। তাড়াতাড়ি খোলো। পালিয়ে গেছে? এত তাড়াতাড়ি অফিসটা ফাঁকা করে পালিয়ে গেল? হ্যাঁ, সেটাই তো। এই ফার্নিচারগুলো রেখে গেছে নাকি? এই অফিসটা তো ভাড়া পাওয়া যায় স্যার, ফার্নিচারের সঙ্গে। ওরা এলো, নিজেদের অফিস চালু করলো, আর কাজ গুছিয়ে সব চলে গেল। ওদের কাছে টেম্পো ভর্তি করার মতো জিনিসও ছিল না। এখানে কি ধরনের কাজ হতো কিছু জানো তুমি? জানি না স্যার, আমি তো কখনো ভেতরে আসতাম না। স্যার, হ্যাঁ, কোনো অ্যাড্রেস, ফোন নাম্বার, চিহ্ন কিছুই পাওয়া গেল না। ও, এক রাতের মধ্যে এখান থেকে পালিয়েছে, তার মানে ওরা বুঝতে পেরেছিল যে সিআইডি এখানে এসে পড়তে পারে। আমার তো মনে হয় এই অফিসটা ডক্টর ঋষিকেশকে ফাঁসানোর জন্যই শুরু করা হয়েছিল। যে মুহূর্তে ও ফেসে গেছে, কাজ শেষ, অফিস বন্ধ। তবুও স্যার, ধরতে তো ওদের হবেই, সে যেখানেই গিয়ে লুকোক না কেন। হ্যাঁ, পালিয়ে যাবে কোথায়? দীপিকা, ডক্টর রেবার কম্পিউটার চেক করো। দেখো ওর মধ্যে হয়তো এমন কোনো কথা লেখা আছে যেটা আর কেউ জানে না। গিয়ে চেক করো। ইয়েস স্যার। দেখুন স্যার, এই কম্পিউটারে কিন্তু দেশের টপ সিক্রেট ফাইল আছে, সেটা এরা দেখলে কিন্তু আমাদের দিল্লিতে জবাবদিহি করতে হবে। দিল্লিকে আমি উত্তর দিয়ে দেবো। আমি বলে দেবো যে ডক্টর রেবার কম্পিউটার আমি খুলতে বলেছি, বুঝেছেন? দেশের শত্রু ধরবার জন্য আমি সবকিছু করতে পারি। যদি আপনি আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েই থাকেন তাহলে করুন। অভিজিৎ, পুরো ল্যাব চেক করো। ডক্টর ঋষিকেশের কম্পিউটারও ভালো করে চেক করো। দেখুন, চলুন দেখান কোথায় আছে। আসুন। ও মাই গড স্যার, এই দেখুন, ডক্টর রেবা একটা চিঠি লিখেছিল যে ডক্টর ঋষিকেশ এইখানকার নিউক্লিয়ার বমের সিক্রেট চুরি করে অন্য দেশের এজেন্টদের বিক্রি করছে। এই জন্যই ডক্টর রেবা মারা গেছেন, আর এই জন্যই ঋষিকেশ ডক্টর রেবাকে খুন করে দিয়েছে। বিবেক, সব কটা ড্রয়ার চেক করো, দেখো কিছু পাওয়া যায় কিনা। মাই গড,
তার মানে হলো ডক্টর রেবা ঋষিকেশের ব্যাপারে সব কিছু জেনে গিয়েছিল। দেখো এর মধ্যে লেখা আছে যে ডক্টর ঋষিকেশ এখানে কবে এসেছিল আর ডক্টর ঋষিকেশ এখান থেকে কবে গেছে। তার মানে হলো ডক্টর রেবা ঋষিকেশের ওপর খুব ভালো করে নজর রাখছিলেন। আসুন স্যার, এই হলো ডক্টর ঋষিকেশের কেবিন। এ তো ফিঙ্গারপ্রিন্টস মনে হচ্ছে, কিন্তু নিউক্লিয়ার ল্যাবে এগুলো কি কাজে লাগে? আরে মালিনী বলছিল না যে ডক্টর ঋষিকেশ নিজের মেয়ে শ্বেতার ফিঙ্গারপ্রিন্টস ম্যাচ করানোর জন্য এখানে এসেছিল। ওই হাতের আঙুলের চিহ্ন শ্বেতার ফিঙ্গারপ্রিন্টসের সঙ্গে ম্যাচ করে গেছে। ফিঙ্গারপ্রিন্টস ম্যাচ মানে ওই হাতটা শ্বেতার। না না, আমি মানি না এসব ওই পুনর্জন্মের গল্প। আচ্ছা, এটা কখনো হতে পারে যে আত্মা তার হাত পাঠিয়ে দিচ্ছে? ডক্টর ঋষিকেশ ইন্ডিয়ার সব থেকে বড় নিউক্লিয়ার সায়েন্টিস্ট। যদি উনি বলেন যে এই হাতটা ওনার মেয়ের, তাহলে সেটাই। আপনি একজন সায়েন্টিস্ট হয়ে সব কথা বলছেন। ডক্টর ঋষিকেশ আমার থেকেও বড় সায়েন্টিস্ট, কিন্তু ঈশ্বরের কাছে সায়েন্স চলে না। আজকেই যদি আপনাকে একটা নকল হাত তৈরি করতে বলি, পারবেন বানাতে? না, আমি কি করে বানাতে পারবো? তাহলে আত্মা কোত্থেকে বানাচ্ছে? আর তাছাড়া ডক্টর ঋষিকেশকে এই আত্মা কেন দেখা দেয়? হ্যাঁ, কে জানে। ডক্টর ঋষিকেশ ফেসে গেছে। ও আমাদের দেশের নিউক্লিয়ার সিক্রেট অন্য দেশে বিক্রি করছে। ও একজনকে খুনও করেছে। ওর বাড়িতে গিয়ে ভালো করে তল্লাশি নাও, দেখো এই নিউক্লিয়ার সিক্রেটগুলো ও কাকে বিক্রি করছে। হয়তো ঘরটা অন্ধকার করে রেখেছিল, আরে এমনিতেও ঘরটা চারদিকে কালো কাপড়ে মোড়া। সুতোর মধ্যে থেকে নিজের হাতটা বের করে নেয় আর তারপর ঋষিকেশকে ফাঁসিয়ে দেয়। আমি ঋষিকে বারবার বলেছি যে আমাদের মেয়ে মারা গেছে, ও কি করে তার হাত পাঠাবে, কিন্তু ও বলছিল যে ওই হাতে যে ছাপটা রয়েছে সেটা সে তার। হ্যাঁ স্যার, স্যার আমরা একবার হলেও এটা মানতে পারি যে জাদু টাদুর মাধ্যমে ওই হাত কোনো জায়গা থেকে বের করা গেছে, কিন্তু স্যার ওই হাতের আঙুলের যে ছাপগুলো আছে সেগুলো একেবারেই এনার মেয়ের আঙুলের ছাপের সঙ্গে কি করে মিলতে পারে? আর স্যার নকল হাতে আসল ফিঙ্গারপ্রিন্টস। অভিজিৎ, এটাও তো হতে পারে যে ও কোথাও না কোথা থেকে আসল ফিঙ্গারপ্রিন্ট জোগাড় করেছে আর তারপর নকল হাতের ওপর কোন রকমে ওই ফিঙ্গারপ্রিন্টটা বসিয়ে দিয়েছে। ক্ষমা করবেন ম্যাম, কিন্তু আমার আপনাকে এই কথা জিজ্ঞেস করা উচিত নয়, কিন্তু আপনি কি আমাকে বলতে পারবেন যে আপনার মেয়ের মৃত্যু কবে হয়েছিল? প্রায় 6 মাস আগে ক্যান্সারে। 6 মাস আগে ক্যান্সারে? তার মানে হলো ওরা 6 মাস আগে ওনার মেয়ের আঙ্গুলের চিহ্ন নিয়েছিল হয়তো। কিন্তু স্যার ছাপটা নিয়েছিল কোথা থেকে? আর ওই লোকগুলো যখন আঙুলের ছাপটা নিয়েছিল তখন বোধহয় সে তার সজ্ঞান অবস্থায় ছিল না। শ্বেতাকে চিকিৎসার জন্য কোন হসপিটালে রাখা হয়েছিল? না, শ্বেতা হসপিটালে যেতে ভয় পেত, তাই ওর সমস্ত চিকিৎসা বাড়িতেই হয়েছে। নার্স এখানে ছিল, ডাক্তারও এখানেই আসতেন। আচ্ছা, তাহলে আপনার মেয়ের সঙ্গে দেখা করতে নিশ্চয়ই অনেক লোক আসতো এখানে? হ্যাঁ, সবাই আসতো, ওর বন্ধুরা, টিচার্স, ঋষির অফিসের লোক, আমাদের পাড়া প্রতিবেশী। স্যার এতজন লোক দেখা করতে আসতো, এদের মধ্যে কেউ একজন শ্বেতার ফিঙ্গারপ্রিন্টসটা নিয়ে নিয়েছে। আচ্ছা, শ্বেতার সঙ্গে একাকী কারা দেখা করতে চাইতো? আমার অতটা মনে তো নেই, তবে হ্যাঁ, শ্বেতার কাছে একটা ডায়েরি ছিল। যদি কেউ ওর সাথে দেখা করতে আসতো সেই ডায়েরিতে গুড উইশেস লিখে রাখতো। বেশিরভাগ লোক এটাই লিখতো যে 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 শ্বেতা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আচ্ছা, ওই ডায়েরিটা কি এখনো এখানেই আছে? স্যার এই দেখুন কি সুন্দর সুন্দর ড্রয়িং এখানে। বাচ্চারা সবাই সুন্দরী হয়, সহজ সরল, কিন্তু কিছু বাচ্চা খুব স্পেশাল হয় স্যার, যেমন অম্বরধারা। অম্বরধারা, এর কথাই আজকাল খুব শুনছি, তাই না? হ্যাঁ, এই দুটো বোনই খুব স্পেশাল, কারণ এরা শুধু যমজ নয়, এদের শরীর দুটো কিন্তু প্রাণ এক। যদি একজনের কোনো কষ্ট হয় না, তাহলে অন্যজনকেও ইঞ্জেকশন দিতে হয়। আরে বাহ, খুব মজাদার গল্প তো। আমি অম্বরধারা নিশ্চয়ই দেখব। 24শে সেপ্টেম্বর থেকে আসছে, সোম থেকে বৃহস্পতি, ঠিক রাত 9টায় সোনি টিভিতে।
1 মিনিট দীপিকা, আগের পেজটা একবার উল্টাও। এই হ্যান্ডরাইটিংটা কোথাও দেখেছি স্যার। কোথায়? ওখানে নিউক্লিয়ার ল্যাবে আমরা যে নোটটা পেয়েছিলাম ডক্টর রেবার কম্পিউটারের পাশে, ওখানেই দেখেছিলাম স্যার। ওই নোটটা কোথায় দেখাও আমাকে। ইয়েস, গ্রেট ওয়ার্ক বিবেক, তুমি সত্যিই খুব ভালো কাজ করেছো। এই দুটো হ্যান্ডরাইটিংই একটাই লোকের, এই দু জায়গাতেই একজনেরই লেখা। তার মানে ডক্টর রেবা দু জায়গাতেই লিখেছেন। কিন্তু স্যার, ডক্টর রেবা গত সপ্তাহে এখানে এসেছেন, আর এই ডায়েরিটা 6 মাস আগেই লেখা হয়ে গিয়েছিল। তুমি ঠিকই বলেছ, 6 মাস আগে ডক্টর রেবা এই ডায়েরির মধ্যে কি করে লিখতে পারে? বিবেক, দিল্লির নিউক্লিয়ার সেন্টারে ফোন করো আর ওদের বলো যে ওরা যেন ডক্টর রেবার হ্যান্ডরাইটিং এর স্যাম্পল তাড়াতাড়ি এখানে পাঠিয়ে। স্যার। হ্যাঁ, না, এই দুটো হ্যান্ডরাইটিং রেবার হ্যান্ডরাইটিং এর স্যাম্পলের সঙ্গে মিলছে না। এই ডায়েরিটা আর নোটটা ডক্টর রেবার লেখাই নয়। তার মনে দাঁড়াচ্ছে ওই লাশটা ডক্টর রেবার নয়। না স্যার, এই লাশটা ডক্টর রেবা ছাড়া কারণ নয়। আপনি কি করে জানলেন এই লাশটা ডক্টর রেবারই লাশ? স্যার, এটা একটা নিউক্লিয়ার বম্বের কেস। যখনই কোনো নতুন সায়েন্টিস্ট এই ল্যাবে জয়েন করে তখনই তার একটা ডিএনএ স্যাম্পল আগে থেকেই নিয়ে রাখা হয়। এই স্যাম্পলটা আমাদের কাছে দিল্লি থেকে এসেছে। তাহলে এনার ডিএনএ স্যাম্পলের সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে? হ্যাঁ স্যার, আর এটা থেকেই আমরা জানতে পেরেছি এই ডিএনএ ডক্টর রেবারই। কিন্তু স্যার, ডক্টর রেবা তো 1 সপ্তাহ আগেই এসেছেন দিল্লি থেকে। যে হ্যান্ডরাইটিংটা আমরা ল্যাব থেকে পেয়েছি সেটা অন্য কারুর, এনার নয়। স্যার, ওই মহিলা যিনি ডক্টর ঋষিকেশকে হুমকি দিয়েছিলেন ল্যাবে, ওই মহিলাই 6 মাস আগে ডক্টর ঋষিকেশের বাড়ি গিয়েছিলেন। ওখানে ওই মেয়েটার সাথে দেখা করলেন, ফিঙ্গারপ্রিন্টস নিয়ে বেরিয়ে গেলেন। আর যাওয়ার আগে ওই শ্বেতার ডায়েরিতেও কিছু লিখে গিয়েছিল, যেটা আমরা পেলাম। হ্যাঁ, এবারে এই ব্যাপারটা পরিষ্কার, আসল ডক্টর রেবা ল্যাবে কোনোদিন আসেইনি। স্যার, উনি ল্যাবে কখনো আসেননি, তো ওনার খুন কি করে হলো? হয়তো খুনটা আগেই হয়ে গেছিল। হ্যাঁ স্যার, লাশটা বেশ পুরনো। ডক্টর রেবার জায়গায় অন্য কোনো মহিলা ডক্টর রেবা সেজে ল্যাবে ঢুকে পড়েছিল। হ্যাঁ, ওই মহিলা একজন টেররিস্ট আর ওই গ্যাংয়ের সঙ্গে জড়িত। আর সেই হয়তো বানিয়েছে স্যার ওই নকল হাতটা। একটা লাশকে উঠিয়ে নিউক্লিয়ার ল্যাবে তুলে আনা সহজ কাজ নয়। নিশ্চয়ই অন্য কেউ যুক্ত আছে এর মধ্যে, যে ওই নকল ডাক্তার রেবাকে সাহায্য করছে। খুঁজে বের করো তাকে। ভিতরে এখন কত লোক থাকতে পারে? 6 জন সায়েন্টিস্ট এখনো আছে ল্যাবে। স্যার, 5টা তো বেজে গেছে, এবার তোদের বেরোনোর কথা। সাদা জামার লোকটার নাম করমচাঁদ, আর ওর ডান দিকে যে আসছে ওর নাম নীতিশ। দুজনে একই রেডিয়েশন সেন্টারে কাজ করে আর একই বিল্ডিং এ থাকে। বিবেক, তুমি একটা কাজ করো, তুমি এদের পেছনে যাও, দেখো এরা কোথায় যায়। এই তো সুরেশও এসে গেছে। শোনো দীপিকা, এই যে লোকটা নীল শার্ট পরে আসছে ওকে ফলো করো, ঠিক আছে? আর বাকি আছে 3 জন। দয়া, আমি এদের দুজনের পিছু নিচ্ছি, আর একটাই লোক বাকি থাকবে। 6টার মধ্যে তারও বেরিয়ে আসা উচিত। পেট্রোল 978, পাসওয়ার্ডও কি ভেবেচিন্তে দিয়েছে।
ইয়েস, এবার সব ইনফরমেশন বার করে নেব। কি হচ্ছে এসব? ডক্টর ঋষিকেশের চেম্বারে তুমি কি করছো? আমি ওই আর তুমি এই পাসওয়ার্ড পেলে কোত্থেকে? স্যার ওই ডক্টর ঋষিকেশ আমায় নিজে দিয়েছিল স্যার। আচ্ছা, ডক্টর ঋষিকেশ তোমাকে এই পাসওয়ার্ড দিয়ে বলেছে যে সবার চোখের আড়ালে আমার কম্পিউটার থেকে এই ফাইলগুলো চুরি করে আনো। হ্যাঁ, দুর্দান্ত মানুষ তো উনি। ওনার সঙ্গে দেখা করতে চাই। কোথায় উনি? সেটা তো মিস্টার স্যার আমার মানে আমি বলতে পারবো না কোথায়। বড্ড তাড়াতাড়ি ভুলে গেলে? এক্ষুনি তো মনে পড়ছিল। আমি সত্যি বলছি স্যার। কোনো অসুবিধা নেই, তোমাকে পাওয়া গেছে, তোমার কাছ থেকেই সব পাবো। চলো সিআইডি গুলো। স্যার আমার কথা তো শুনুন স্যার। আরে আরে, ওখানে কে? কি হচ্ছে? দাঁড়াও ওখানে। সব কাজ হয়ে গেছে। অ্যাটম বোমের সমস্ত সিক্রেটও আমাদের দিয়ে দেবে। এবার ধরে নাও অ্যাটম বোম আমাদের হাতের মুঠোর মধ্যে। এরা এখানে চলে এসেছে, এরা আমার প্ল্যানটা বরবাদ করে দেবে। ডক্টর ঋষি, আপনি আপনার কাজটা খুব তাড়াতাড়ি করে ফেলুন। সে তার সঙ্গে দেখা করবার সময় হয়ে গেছে। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ স্যার একটা গড়বড় হয়ে গেছে, বুঝতে পারলাম না কি করে হয়ে গেল। আরে চাপ, তুই এখানে কেন এলি? আমি তোকে বলেছিলাম তুই এখানে আসবি না। আমি তো একে আগেই বলেছিলাম, কিন্তু এ তো আমার কোনো কথাই শুনলো না। এবার দেখবেন এর জন্য আমাদের সমস্ত প্ল্যান ভেস্তে যাবে। আপনি নিজের প্ল্যান নিয়ে ভাবছেন, প্রাণ বাঁচানোর চেষ্টা করুন স্যার। আরে তুই এখানে কেন এলি? ওই সিআইডি রেসিপি প্রদ্যুমান আমার পিছু নিয়েছে। এসিপি প্রদ্যুমান? হ্যাঁ, ও যদি একবার পেছনে পড়ে কাউকে ছাড়ে না। এসিপি প্রদ্যুমানকে এখানে আসবার রাস্তাটা কে বলে দিয়েছে? তুই? না না, আমি তো এখানে লুকিয়ে এসেছি। আরে আরে, এ ধোঁয়া কোথা থেকে এলো? আমি তো কিছু বুঝতেই পারছি না, কখনো আওয়াজ কখনো ধোঁয়া। কি চিনতে পারছো আমাকে? এটা তো আমার স্টাইল। আমাকে কপি কে করছে? এটা কপি নয়, এটা আসল শো, আসল। এবার আমি যেটা বলছি সেটা করো। নিজের কান ধরো, কান ধরো। না ধরবো না, কিছুতেই ধরবো না। সিআইডির কাছে সারেন্ডার করো। না করবো না, আর তোর শোয়ের তো আমি ব্যাপারটা ক্রমশ জটিল হয়ে উঠছে। পালাও পালাও পালাও। আবার যদি সিআইডির হাতে পড়ি, ব্যাস হয়ে গেল। আস্তে করে সরে পড়ি। এরা সবাই আমাকে একা ফেলে কেন চলে যাচ্ছে? দাঁড়াও, সবাইকে ছেড়ে একা একা কোথায় পালিয়ে যাচ্ছ? হ্যাঁ, ভালো বাচ্চারা বেশি দুষ্টুমি করে না। হ্যাঁ, চলো। এই চল। তুমি কত বড় ভুল করতে যাচ্ছিল তুমি জানো? এরকম ভণ্ডর চক্করে কি করে পড়লে? কিন্তু এই লোকটা তো আমাকে সাহায্য করছিল, এই তো আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিচ্ছিল। আরে ও কিছুই করতো না। এ কি ভগবান নাকি যে মৃত মানুষকে বাঁচিয়ে তুলতে পারে? দেশদ্রোহী বানাচ্ছিল আপনাকে। নিউক্লিয়ার বমের ফর্মুলা পেয়ে যেত আপনার কাছ থেকে। হে ভগবান, হে ভগবান, আমি কি করতে যাচ্ছিলাম? কিন্তু আমি একে নিউক্লিয়ার বম বানানোর সিক্রেট কোনোদিন বলতাম না, কোনোদিন না। কিন্তু আমার মেয়ের কণ্ঠস্বর, সেটা কোত্থেকে এলো? ডক্টর ঋষিকেশ কোনো আওয়াজ টাওয়াজ কিচ্ছু ছিল না, সবকিছু নকল ছিল। নিশ্চয়ই কোনো অ্যাক্ট্রেস তোমার মেয়ের গলা নকল করেছিল। আরে একটু বুদ্ধি রেখে কাজ করো। তোমার মতন লোকেদের এর হাত থেকে বাঁচা উচিত। আমাদের দেশকে বাঁচাতে হবে। তোমার মতো সায়েন্টিস্টদের আমাদের দেশে ভীষণ প্রয়োজন।
নিয়ে যাও একে না চল।